অ্যারোমেটিসিটি আমরা পড়ছিলাম। গত ক্লাসে আমরা বিশেষ করে যেমন অ্যানিউলিন সিস্টেম পড়েছিলাম এবং সেখান থেকে কিভাবে আউট অফ প্লেনের কনসেপ্টটা পড়েছিলাম করে কিভাবে 10 অ্যানিউলিন নন অ্যারোমেটিক হয় সেই কথাগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম এবং পরে কিছু প্রবলেম ডিসকাশন করেছিলাম। একটা প্রবলেমে ওই কার্বন কার্বন ডবল বন্ড ফ্রিলি রোটেট করতে পারে এই ধরনের আমরা মানে প্রবলেম পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু কম্পাউন্ড সম্বন্ধে ডিসকাশন করব, তাদের নেচার ডিসকাশন করব। স্পেশালি শুরু করব হেটারোসাইক্লিক কম্পাউন্ড দিয়ে। হেটেরোসাইক্লিক। এখন হেটেরোসাইক্লিক কম্পাউন্ড মানে কি? তাহলে আমরা যে ধরনের কম্পাউন্ড নিয়ে এখন পর্যন্ত বলেছি, মনে কর 3 মেম্বার রিং বা 4 মেম্বার রিং এরকম বা 5-6, সবেই এই যে সাইকেল তার এই অ্যাটমগুলো সবই হচ্ছে কার্বন। সাইকেলের অ্যাটমগুলো কি? সবই হচ্ছে কার্বন। তাহলে এই ধরনের মলিকুলকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রিতে কার্বোসাইক্লিক মলিকুল। এখন এই জায়গাগুলোতে কার্বনের বদলে অন্য কোনো অ্যাটম যদি থাকে, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এটসেট্রা, এই ধরনের অ্যাটম যদি থাকে এই সাইকেলের পার্ট অফ অ্যাটম, দেন দোজ মলিকুলস আর কল্ড হেটেরোসাইক্লিক। হেটেরো মানে ডিফারেন্ট, হোমো মানে এক। তাহলে কার্বন থাকা মানেই সবাই যদি কার্বন হয় ইট ইজ কল্ড কার্বোসাইক্লিক, আর কার্বনের বদলে যদি নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকে ইট ইজ কল্ড হেটারোসাইক্লিক মলিকুল। তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলগুলো আমরা একটু ডিসকাশন করব, দেখ এই ধরনের মলিকুল 5 মেম্বার মলিকুল উইথ অক্সিজেন, 5 মেম্বার রিং মলিকুল উইথ নাইট্রোজেন, আবার 5 মেম্বার রিং উইথ সালফার। এই তিনটে মলিকুলের কথা প্রথমে বলছি। এই মলিকুলটার নাম হচ্ছে ফিউরান, এর নাম হচ্ছে পিরোল, PYRROLE, আর এর নাম হচ্ছে থায়োফিন। এখন এই প্রত্যেকটা মলিকুলই অ্যারোমেটিক। এরা সবাই কেন না মনোসাইক্লিক, প্ল্যানার, কনজুগেটেড কিভাবে হচ্ছে না, কনজুগেটেড হচ্ছে এই ডবল বন্ডগুলো আছে এর সাথে লোন পেয়ারও যে অরবিটালে আছে সেটা এই পাই এর সাথে সেম প্লেনে থাকছে, ফলে আমরা বলছি এটা কনজুগেটেড সিস্টেম। এবারে কোশ্চেন হচ্ছে, দেখ প্রথমে পিরোলটাতে আসি। পিরোলে নাইট্রোজেনের একটাই লোন পেয়ার আছে, ফলে দুটো ডবল বন্ডের জন্য 4টে লোন পেয়ারে দুটো মিলে হচ্ছে 6 পাই ইলেকট্রন, এইভাবে কাউন্টটা হবে। সো হুইচ ওবে 4n+2 রুল, যেখানে n = 1। তাহলে কি হলো না, নাইট্রোজেনের লোন পেয়ারটাও অ্যারোমেটিসিটিতে ইনভলভড। দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন ইনভলভড ইনটু অ্যারোমেটিসিটি। এই লোন পেয়ারটাকে নিয়ে 6 পাই, সো ইট মেইনটেইনস হুকেলস রুল, সো ইট ইজ অ্যারোমেটিক। ফিউরানের ক্ষেত্রে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে। মজার ব্যাপারটা হচ্ছে একটা লোন পেয়ার অ্যারোমেটিসিটিতে ইনভলভড, মানে একটা লোন পেয়ার এই যে দুটো ডবল বন্ড আছে ওর সাথে একই প্লেনে থাকবে। একটা লোন পেয়ার একই প্লেনে আছে, বাকি লোন পেয়ারটা অন্য প্লেনে আছে। মানে আমরা যদি একটু এরকম করে বোঝানোর চেষ্টা করি তাহলে বোধহয় ব্যাপারটা ভালো দেখায়। এই যদি আমার পি অরবিটাল গুলো হয় ডবল বন্ডের জন্য, তাহলে অক্সিজেনের একটা লোন পেয়ার এখানে আছে,
তাহলে কি হলো, এইটা এর সাথে একই প্লেনে আর একটা লোন পেয়ার তার পারপেন্ডিকুলার প্লেনে আছে, ফলে এইটা ইনভলভ নয়, ইট ইজ নট ইনভলভড ইন অ্যারোমেটিসিটি, এইটা ইনভলভড যেটা কিনা সেম প্লেনে আছে উইথ দিস টু পাই বন্ড। তাহলে এটা আমরা বোঝাতে পারলাম যে ফিউরান কিভাবে অ্যারোমেটিক হলো। তাহলে চারটে ইলেকট্রন বা দুটো লোন পেয়ার থাকলেও একটাকে বাদ দিতে হবে, বাকি লোন পেয়ারটাকে নিয়ে 4n+2 রুল মেনটেন করছে, সো ইট ইজ অ্যারোমেটিক। সিমিলার ফর থায়োফিন, থায়োফিনের ক্ষেত্রেও সালফারের দুটো লোন পেয়ার আছে, ফলে একটা লোন পেয়ার এই দুটো ডবল বন্ডের সাথে কনজুগেশন বা অ্যারোমেটিসিটিতে ইনভলভড, সো দ্যাট ইজ হোয়াই দে আর অল দিস থ্রি মলিকুলস আর অ্যারোমেটিক। এরা সবাই তাহলে কি হলো, অ্যারোমেটিক। এবারে একটা কঠিন কথা বলছি, এখন যতটা বুঝতে পারবি বুঝে রাখ, যদি না বুঝতে পারিস পরের দিকে বুঝে যাবি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখন আমরা দেখ এই কথাগুলো বলেছি, যে মলিকুলগুলো অ্যারোমেটিক তাদের রেজোনেন্স স্টেবিলিটি আছে। কি আছে তাদের? রেজোনেন্স স্টেবিলিটি আছে। এই রেজোনেন্স স্টেবিলিটিটাকে আমরা ডিফাইন করেছি বা পরিমাপ করেছি রেজোনেন্স এনার্জি দিয়ে, রেজোনেন্স এনার্জি RE। বেনজিনের রেজোনেন্স এনার্জি কত? 36। তাহলে যে মলিকুলগুলো অ্যারোমেটিক তারা এক্সট্রা স্টেবল, এ কথা আমরা বারবার বলেছি। তাহলে বেনজিনের 36 কিলো ক্যালোরি পার মোল হচ্ছে বেনজিনের রেজোনেন্স এনার্জি। তাহলে এদের রেজোনেন্স এনার্জি কত? এরা কতটা স্টেবল? না, এরা কিন্তু বেনজিনের মতো, মানে এরা অ্যারোমেটিক হলেও সমস্ত মলিকুলের কিন্তু স্টেবিলিটি একই রকমই নয়, ডিফার করে। মানে সবার রেজোনেন্স এনার্জি কিন্তু সেম নয়, কম বেশি আছে। যে মলিকুল যত ভালো রেজোনেন্স করতে পারে তার রেজোনেন্স এনার্জি তত বেশি, সে তত বেশি স্টেবল। তাহলে এই মলিকুলগুলো বেনজিনের মতো অত ভালো রেজোনেন্স করে না, ফলে বেনজিনের মতো অতটা স্টেবল নয়, ফলে এদের রেজোনেন্স এনার্জি একটু কম দেন বেনজিন। এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করি যে কার কতটা, তখন আমরা বলবো যে এই মলিকুলগুলোর লোন পেয়ারটা যতটা বেশি এরকম করে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, এটাকে কমন করছি জেড, মানে এই তিনটেকে একটাই স্ট্রাকচার হচ্ছে জেড। জেডটা কি হতে পারে? অক্সিজেন হতে পারে, বা তোর NH হতে পারে, বা সালফার হতে পারে। তাহলে এই লোন পেয়ারটা যদি এখানে আসে, এটা এরকম করে উঠতে পারে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা এরকমই হবে, এই মাইনাস, এই জেডের মাথায় প্লাস। আবার এটা এই এলো, এটা এই এলো, এইভাবে এদের রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা যায়। তাহলে জেডের যত জেড বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, সে তত তার লোন পেয়ারটাকে জোর করে ধরে রাখতে চাইবে, মানে এরকম করে রেজোনেন্স করতে দিতে চাইবে না। বা আমরা বলবো, মানে অর্গানিক কেমিস্ট্রির ভাষায়, জেড যত ইলেকট্রোনেগেটিভ হবে সে তত তার লোন পেয়ারটাকে রেজোনেন্স বা অ্যারোমেটিসিটিতে ইনভলভ হতে বাধা দেবে, মানে সে কম পার্টিসিপেট করবে, ফলে তার রেজোনেন্স এনার্জি তত কম হবে। তাহলে এই তিনটের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন আর সালফার, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তারপরে নাইট্রোজেন আর সালফারের কম। তাহলে ফিউরানের ক্ষেত্রে লোন পেয়ারের ইনভলভমেন্ট বা লোন পেয়ারের পার্টিসিপেশন টুয়ার্ডস অ্যারোমেটিসিটি সব থেকে কম হবে, ফলে ফিউরানের রেজোনেন্স এনার্জি সব থেকে কম হবে। সেইটা কত?
এক্সপেরিমেন্টালি এটা হচ্ছে 17 কিলো ক্যালোরি পার মোল, পিরোলের হয় 21 কিলো ক্যালোরি পার মোল, আর থায়োফিনের হয় 29 কিলো ক্যালোরি পার মোল। এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তাহলে আমরা এই ব্যাপারটা একটু ডিসকাশন করে ফেললাম যে হেটারো অ্যাটমগুলো কিভাবে যে মানে অ্যারোমেটিক হয় এবং তাদের রেজোনেন্স এনার্জিটা কিরকমই হয়। এরপরে যে আমরা মানে হেটারো অ্যাটমের কথাতে আসছি, দেখ সেইটা হচ্ছে পিরিডিন। 6 মেম্বার, ঠিক বেনজিনের মতো, কিন্তু একটা অ্যাটম কি আছে, নাইট্রোজেন। বেনজিনকে ডিসকাশন করতে গেলে পাশাপাশি আবার পিরোলের কথা কিন্তু আমাকে বলতেই হবে। তাহলে বেনজিনের এই নাইট্রোজেনটা sp2, পিরোলের এই নাইট্রোজেনটা কিন্তু দেখ sp3 আপাতত। এবারে তাহলে বেনজিনের সাথে বেনজিন বলছি পিরিডিনের সাথে পিরোলের পার্থক্যটা কি না, পিরিডিনের সাথে পিরোলের পার্থক্যটা হচ্ছে দুটোই অ্যারোমেটিক, কিন্তু পিরিডিনে অলরেডি 3টে ডবল বন্ড আছে, ফলে 6 পাই ইলেকট্রন অলরেডি হয়ে আছে বাই দা 3 ডবল বন্ড, ফলে নাইট্রোজেনের লোন পেয়ারটা আর অ্যারোমেটিসিটিতে ইনভলভ নয়। একদম স্ট্রাইকিং পয়েন্ট, পিরিডিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ নয়, একদমও সব থেকে মেন ইম্পর্টেন্ট। কিন্তু পিরোলের লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ, মানে এই লোন পেয়ারটাকে নিয়ে 6 পাই, এটা লোন পেয়ারটাকে বাদ দিয়েই 6 পাই, ফলে পিরিডিনের লোন পেয়ারটা অ্যাভেলেবল। এই অ্যাভেলেবল কথাটার মানেটা কি? অ্যাভেলেবল কথাটার মানে হচ্ছে না, এই নাইট্রোজেনের লোন পেয়ার আমরা পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে, মানে সে বেসিসিটিতে ইনভলভ থাকে। নাইট্রোজেনের লোন পেয়ার মানে সে সবসময় প্রোটনকে চায়, বা সো দ্যাট ইট ক্যান শো ইটস বেসিসিটি। সেই জন্য আমরা বলি এটা মানে ফ্যাক্ট, পিরিডিন অনেক বেশি বেসিক মলিকুল দেন pyrrole. Pyridine is more basic than pyrrole. Why? Because the lone pair of pyridine is available for proton, because the lone pair is not involved into aromaticity, but the lone pair of pyrrole is involved into aromaticity, so it is not available for proton, so it is less basic. তাহলে এই কথাগুলো আমরা বুঝে ফেললাম হেটারো অ্যাটমের ক্ষেত্রে বা হেটারো সাইক্লিকের ক্ষেত্রে কারা অ্যারোমেটিক কারা অ্যারোমেটিক নয়। ঠিক একই রকম ভাবে দেখ এরকমই একটা মলিকুল হয়, এই এরকম একটা মলিকুল, এই মলিকুলের নাম হচ্ছে ইমিডাজোল। এই মলিকুল ঠিক দেখ পিরোলের মতো, কিন্তু আরো একটা এক্সট্রা নাইট্রোজেন, ফলে দেখ কি এই লোন পেয়ারটা আছে, এই নাইট্রোজেনেরও লোন পেয়ারটা আছে, তাহলে এই মলিকুলটাও অ্যারোমেটিক, কিন্তু যে নাইট্রোজেনটা sp3 তার লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ, কিন্তু যে নাইট্রোজেনটা sp2 মানে যার সঙ্গে অলরেডি ডবল বন্ড আছে তার লোন পেয়ারটা কিন্তু অ্যাভেলেবল ফর প্রোটন, ফলে এই মলিকুলটা এই নাইট্রোজেনটা দিয়েই বেসিসিটি দেখাবে, বা এইটাই হচ্ছে বেসিক সেন্টার। কিভাবে কনসেপ্টগুলো আসছে দেখ, তাহলে ইমিডাজোল মলিকুলের দুটো নাইট্রোজেন আছে, দুটোরই লোন পেয়ার আছে, কিন্তু এই লোন পেয়ারটা যে নাইট্রোজেনটার সঙ্গে ডবল বন্ড নেই, যেটা sp3, that lone pair is involved into aromaticity, কিন্তু যে নাইট্রোজেনটাতে ডবল বন্ড আছে সেই লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ নয়, সো ইট ইজ অ্যাভেলেবল ফর প্রোটন, সো দ্যাট ইজ দ্য বেসিক সেন্টার। বেশ, তাহলে এরকম একটা হলো।
নেক্সট দেখ আমরা এরকম মলিকুলের কথা বলতে পারি, এই 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 দেখ এরকম একটা প্লাস চার্জ আছে, তাহলে এই মলিকুলটাও দেখ এই অক্সিজেনের লোন পেয়ার আছে, ফলে দেখ এখানেও আমরা বলতে পারছি এখানে প্লাস চার্জ মানে ভ্যাকেন্ট পি অরবিটাল, ফলে এটাও 6 পাই, মানে এই ডবল বন্ডের জন্য দুটো, এই ডবল বন্ডের জন্য দুটো, এই দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার মিলে 6 পাই, আর এই প্লাস চার্জটার জন্য কোনো ইলেকট্রন নয়, ফলে সব মিলিয়ে এটা প্ল্যানার কনজুগেটেড 4n+2 রুল মেনটেন করছে। সো দিস মলিকুল ইজ অ্যারোমেটিক। এইভাবেই কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে যে কোন মলিকুল অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক নয়। আচ্ছা বেশ, তাহলে এইগুলো গেল আমাদের মনোসাইক্লিক মলিকুলের কথা। এবারে আমরা যদি কিছু বাইসাইক্লিক মলিকুলের দিকে আসি, বাইসাইক্লিক মানে দুটো রিং একসাথে ফিউজড করে আছে। ধর প্রথম কথাতে আসি আমরা, এই মলিকুলটা ন্যাপথালিন। আমরা আগের দিন বলেছি ন্যাপথালিন এই ধরনের ক্ষেত্রে সব থেকে যেটা আমাকে লক্ষ্য করতে হবে, এই ধরনের মলিকুলগুলোর ক্ষেত্রে এরা অ্যারোমেটিক নয় সেটা বিচার করার জন্য আমরা আগের দিন একটু বোধহয় বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিংকে অ্যারোমেটিক কিনা দেখ, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিংয়ের কথা চিন্তা করো। তাহলে এই রিংটাতে দেখ কি আছে 6 পাই, এই রিংটার কথা যখন আমি দেখব এই রকম এই যে ডবল বন্ডটাকে দুপাশের জন্যই কাউন্ট করব, তাহলে এটাও 6 পাই ওটাও 6 পাই, ফলে কি হয়ে গেল না এই মলিকুলটা অ্যারোমেটিক। এবারে দেখ ন্যাপথালিনের এরকম করেও স্ট্রাকচারটা আমরা ড্র করতে পারি, এই তখন কিভাবে কাউন্টিংটা হবে না দেখ এই রিংটার জন্য এটার জন্য অলরেডি 6 পাই হয়ে আছে, এটার জন্য কিরকম করে কাউন্ট আমরা করি না এটার জন্য 2 + 2 4, এই ডবল বন্ডে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, তাহলে দিস বন্ড ইজ শেয়ার্ড বিটুইন দিস টু কার্বন, তাহলে এই ডবল বন্ডের একটা ইলেকট্রনকে এদিকের জন্য কাউন্ট করব, এই ডবল বন্ডেরও একটা ইলেকট্রন এপাশের রিং এর জন্য কাউন্ট করব, ফলে এপাশের রিং এর জন্য যখন কাউন্ট করব তখন কাউন্টিংটা এরকমই হবে, এদের 2 2 4, এই ডবল বন্ডের অর্ধেক মানে একটা, এই ডবল বন্ডের অর্ধেক মানে একটা, এই মিলে এটাও কি হয়ে গেল 6 পাই। সো দিস ইজ দ্য রুল ফর কাউন্টিং অফ দিস টাইপ অফ ফিউজড রিং, এদের বলা হয় ফিউজড সিস্টেম, ফিউজ সিস্টেম। তাহলে এই ধরনের মলিকুল দেখ হেটারোসাইক্লিকের ক্ষেত্রে এই রকম একটা মলিকুলের কথা খুব ইম্পর্টেন্ট আমরা বলি, এটাকে বলা হয় ইন্ডোল মলিকুল। কি এটাকে কি আমরা বলি না ইন্ডোল মলিকুল। তাহলে দেখ এই বেনজিনটা 6 পাই, এইটাকে না পিরোল রিং, ফলে দেখ 2 2 4 নাইট্রোজেনের লোন পেয়ারটাকে নিয়ে এটাও একটা 6 পাই সিস্টেম, ফলে এই মলিকুলটাও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটাও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বেশ, তাহলে আমরা এই ধরনের বাইসাইক্লিক ফিউজ সিস্টেমের কথাও আমরা বললাম। আচ্ছা এবারে আমরা একটা জায়গাতে আসি, মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম পড়ে আমরা মোটামুটি আমি আশা করছি যে তোরা অ্যারোমেটিক মলিকুল আর অ্যারোমেটিসিটি এই ব্যাপারটা কি তোরা বুঝতে পারলি, এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট বারবার যে কনসেপ্টটার কথা বলছি যে অ্যারোমেটিক মানে এক্সট্রা স্টেবল, সেই এক্সট্রা স্টেবিলিটির মেজারমেন্ট কি না এক্সট্রা স্টেবিলিটির মেজারমেন্ট হচ্ছে আর ই মানে রেজোনেন্স এনার্জি।
আবার সেই গল্পটার কথা যদি আমরা একটু স্মরণ করাই, যে এরকম একটা স্কেল যদি আমরা ড্র করি, যে মনে কর এই জায়গাটাতে আছে পোটেনশিয়াল এনার্জি, এখানে আছে মনে কর সাইক্লোহেক্সিন, তার তার এনার্জি মনে কর এখানে আছে। সাইক্লোহেক্সিনকে রিডিউসড করলে হবে সাইক্লোহেক্সেন। সাম এনার্জি উইল বি লিবারেটেড, সাম এনার্জি উইল বি লিবারেটেড। সেই এনার্জির ভ্যালুটা কত দাঁড়া দেখি, আমি আগের দিন বলেছি। সো এই ভ্যালুটা হচ্ছে কি আমার কত না 28 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা বেশ, তাহলে এর পরে যদি আমি বলি যে এই মলিকুলটা সাইক্লোহেক্সাডাইন, তাকে রিডিউস করলে কি হবে সাইক্লোহেক্সেন, এই ভ্যালুটা কত হবে 56 কিলো ক্যালোরি পার মোল, 28 দুগুণে 56। এরপরে মজার ব্যাপারটা দেখ, যদি সাইক্লোহেক্সা 135 ট্রাইইন এরকম একটা হাইপোথেটিক্যাল মলিকুলের কথা যদি আমরা বলি, যে এই ডবল বন্ড এই ডবল বন্ড আর এই ডবল বন্ড, এরকম একটা মলিকুলের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে কি হওয়া উচিত ছিল, এটা 84 কিলো ক্যালোরি পার মোল হওয়া উচিত ছিল। তাহলে আমরা এখন যদি রিয়েলি বেঞ্জিনের কথা বলি, তাহলে মানে এইটা কনজুগেটেড নয়, কিন্তু বেঞ্জিন কনজুগেটেড সিস্টেম, তাহলে বেঞ্জিনকে যদি রিডিউস করি কি পাবো আমরা সাইক্লোহেক্সেন। এবারে এক্সপেরিমেন্টালি বেঞ্জিনকে রিডিউস করলে কতটা এনার্জি লিবারেট করছে না 48 কিলো ক্যালোরি পার মোল। এই তথ্যটা একদম যেন মুখস্থ থাকে, 48 কিলো ক্যালোরি পার মোল। তাহলে তিনটে ডবল বন্ড হলে এই নিয়মের জন্য কত লিবারেট করা উচিত ছিল না 84, কিন্তু সে কত লিবারেট করছে 48। তার মানে এ যে কনজুগেশনটা করলো, এ অটোমেটিক্যালি এতটা নিচে নেমে চলে এলো, এই এতটা নিচে নেমে চলে এলো। এই ভ্যালুটাই কত 36 কিলো ক্যালোরি পার মোল। মানে এইটাই এতটা ওই সিস্টেমটা স্টেবিলিটি গেইন করলো। মানে এই ডবল বন্ডগুলো যখন রেজোনেন্স করেনি হাইপোথেটিক্যাল কন্ডিশনে, তখন এখানে ছিল, কিন্তু ওরকম তো আর হয় না, যে রেজোনেন্স করলো মানে অ্যাকচুয়ালি ও এখানে আছে, তার মানে আমরা বলবো ও এতটা স্টেবিলিটি গেইন করেছে ফর রেজোনেন্স, মানে ও অ্যারোমেটিসিটি পাওয়ার জন্যই এতটা এনার্জি গেইন করেছে। সো দ্যাট ইজ কল্ড ইটস রেজোনেন্স এনার্জি, RE। বেশ, এবারে কেন এই কথাটা আবার বলছি, বলবি স্যার এটা তো আগে বলা হয়েছিল, তার একটা কারণ আছে। কি কারণ না, দেখ আমরা যদি এর পাশাপাশি কট সিওটি কট সাইক্লো অক্টাটেট্রাইনের গল্পটা বলি, সাইক্লো অক্টাটেট্রাইন মানে 8 মেম্বার রিং, তাহলে এরকমই যদি মলিকুলের কথা আমরা বলি, সাইক্লো অক্টিন মানে একটা ডবল বন্ড আছে, একটা ডবল বন্ড, তাহলে সাইক্লো অক্টিনে একটা ডবল বন্ড, তাকে রিডিউসড করলে সে কনভার্ট হয় সাইক্লো অক্টেন মানে স্যাচুরেটেড সিস্টেম। এইটা কত 23 কিলো ক্যালোরি পার মোল এনার্জি লিবারেট করে। আচ্ছা, যে পার মোল বলছি, এই কথাটা হয়তো মাথার মধ্যে মুখস্থ, কিন্তু হয়তো ব্যাপারটা মানে কারো মানে হৃদয়ঙ্গম হচ্ছে না। মানে ব্যাপারটা কি, যে এই মলিকুল একটা নয়, পার মোল মানে 1 মোল মলিকুল, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। অতগুলো মলিকুলকে যদি তুই হাইড্রোজিনেট করে দিস, স্যাচুরেটেড করে দিস,
তাহলে ও অতগুলো স্যাচুরেটেড সাইক্লো অকটেনে কনভার্ট হবে এবং ও 23 কিলো ক্যালোরি এনার্জি লিবারেট করবে। সেই জন্যই বলা হয় 23 কিলো ক্যালোরি পার মোল। তাহলে সাইক্লো অকটিনের যদি একটা ডবল বন্ডকে স্যাচুরেট করলে 23 কিলো ক্যালোরি পার মোল এনার্জি লিবারেট করে, তাহলে আমরা যদি কটের স্ট্রাকচারটা ড্র করি সাইক্লো অক্টা টেট্রাইন, সেখানে কত কিলো ক্যালোরি এনার্জি রিলিজ হয় এক্সপেরিমেন্টালি? না 98 কিলো ক্যালোরি পার মোল। 98 কিলো ক্যালোরি পার মোল এনার্জি রিলিজ হয়। 23 কে 4 দিয়ে গুণ কর, 4 3 12, 4 2 8 একে 9, একদম প্রায় কাছাকাছি 92 আর 98। এই ব্যাপারটাকে ফিল কর, যদি এটা বুঝতে পারিস তাহলে রেজোনেন্স এনার্জি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই এই মলিকুলটাতে মানে 8 মেম্বার রিংয়ে 4টে ডবল বন্ড আছে পরপর, মানে আপাত দৃষ্টিতে দেখতে লাগছে এইটা কনজুগেটেড সিস্টেম, কিন্তু আমরা কি জানি যে এই মলিকুলটা প্ল্যানার নয়, টাব শেপে, টাব। ফলে ডবল বন্ডগুলো কনজুগেশনে নেই, মানে এই ডবল বন্ডগুলো রেজোনেন্স করে না। These double bonds do not undergo resonance, মানে এই ডবল বন্ডগুলো লোকালাইজড, এক জায়গাতে ফিক্সড থাকার জন্য তখনই কি হচ্ছে দেখ, একটা ডবল বন্ডের জন্য যা এনার্জি 4টের জন্য তার অলমোস্ট 4 গুণ, মানে এ বেঞ্জিনের মতো এক্সট্রা স্টেবিলিটি গেইন করেনি, সেই জন্য এটা নন অ্যারোমেটিক। এইটাকে একটু ঠান্ডা মাথাতে চিন্তা কর। বেঞ্জিনের ক্ষেত্রে ব্যাপারটাকে ভাব, একটার জন্য ছিল 28, দুটোর জন্য 56, তিনটের জন্য 84 হওয়া উচিত ছিল কিন্তু 48, মানে এখান থেকে এতটা অটোমেটিক্যালি নেমে এসেছিল। কেন? ডবল বন্ডগুলো রেজোনেন্স করছিল বলেই ও এক্সট্রা স্টেবিলিটি গেইন করলো 36। তাহলে এখানেও একটা ডবল বন্ডের জন্য 23, দুটোর জন্য হয়তো এরকম করে হয়তো 46, তিনটের জন্য হয়তো এরকম করে 70-এর মতো গায়ে গায়ে যাবে, 4টের জন্য এক্সপেরিমেন্টাল পাওয়া গেছে 98। তাহলে এও তো 98 থেকে নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু এ কিন্তু নামেনি। কেন? না এর ডবল বন্ডগুলো এরকমই করে রেজোনেন্স করে না, বিকজ এই মলিকুলটার স্ট্রাকচারটা এরকমই টাব শেপেড, ফলে ডবল বন্ডগুলো ফিক্সড, এরা কনজুগেশন করে না, মানে এই ডবল বন্ডগুলো রেজোনেন্স করতে পারে না, নন প্ল্যানার, সেই জন্য এটা একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড, নন অ্যারোমেটিক। তার মানে দেখ, এইভাবে রেজোনেন্স এনার্জির ক্যালকুলেশন করেও কিন্তু প্রেডিক্ট করা যায় যে কে অ্যারোমেটিক, কে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে আশা করছি এইটা মাথাতে নিশ্চয়ই ঢোকা উচিত। এই ছবিটা মাথাতে ঢুকে গেলেই তাহলে দেখবি রেজোনেন্স এনার্জি নিয়ে আর খুব একটা প্রবলেম থাকা উচিত নয়। তো এবারে আমরা একটু দেখি যে রেজোনেন্স এনার্জির কনসেপ্টটা যেই আমরা বুঝে গেলাম, আমরা যদি ন্যাপথালিন সিস্টেমে আসি, ন্যাপথালিন এই আমরা ন্যাপথালিনের রেজোনেটিং স্ট্রাকচার ড্র করি। কিভাবে ড্র করব? এই রিংটাকে বলবো এ, এটাকে বলবো বি। নিয়মটা হচ্ছে প্রথমে একটা রিংয়ের ডবল বন্ডগুলোকে চেঞ্জ করে দেই, এই জাস্ট অল্টারনেট করে দিলাম। এবারে এটাকে ম্যাচ করিয়ে দিই, এটা একটা হয়ে গেল। আবার এবারে কি করব, নেক্সট যে স্ট্রাকচারটা কি, এই পাশে রিংয়ের ডবল বন্ডগুলোকে ইন্টারচেঞ্জ করে দিই, দিয়ে এটাকে ম্যাচ করাবো। এই তাহলে কি নিয়ম?
একটা রিংয়ের ডবল বন্ডের পজিশনগুলোকে অল্টারনেট করে দেই, করে দিয়ে অন্য রিংটাকে 6 এর মতো করলে কনজুগেটেড করে যা করার ড্র করব। নেক্সট অন্য রিংটাকে এটাকে আগে অল্টারনেট করে দিই, দিয়ে এটাকে ড্র করব। তাহলে এই ন্যাপথালিনের কটা রেজোনেটিং স্ট্রাকচার হলো? 3টে। বেঞ্জিনের দেখ, বেঞ্জিনের এরকমই, যদি শুধু ডবল বন্ডগুলোকে ঘুরিয়ে দেই তাহলে তাহলে কটা? 2টো। তাহলে আমরা মোটামুটি বোঝার জন্য, এরকম কিন্তু নয়, গড় পড়তা বেঞ্জিনের 2টো রেজোনেটিং স্ট্রাকচারের জন্য এর রেজোনেন্স এনার্জি কত হবে? 36 কিলোক্যালোরি পার মোল। তাহলে তোরা হয়তো ভাববি বাহ মানে ন্যাপথালিন মানে 2টো বেঞ্জিন গায়ে গায়ে আছে, এর তাহলে কি 72 কিলোক্যালোরি পার মোল হবে রেজোনেন্স এনার্জি? না, মোটেই না। এর কত হয় না 64 কিলোক্যালোরি পার মোল, বা এর 1-2 ইউনিট বেশি। কেন না, যার যত রেজোনেটিং স্ট্রাকচার সে ততটা স্টেবল, তার রেজোনেন্স এনার্জি তত বেশি হবে, যার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এরকম করে একটা ব্যাখ্যা আমরা দিতে পারি, বেঞ্জিনের 2টো স্ট্রাকচার, তাহলে এটা যদি 2টো বেঞ্জিন বলে ভাবি তাহলে এর তো 4টে হওয়া উচিত ছিল। তাহলে এর তো 4টে রেজোনেটিং স্ট্রাকচার নয়, এর কটা? 3টে রেজোনেটিং স্ট্রাকচার। ফলে এর তুলনায় ঐকিক নিয়মে তো কম হলো, সেই জন্যই 36 দুগুণে 72-এর থেকে কম হলো। এটা মোটামুটি একটা বোঝার জন্য, যে এই জন্যই আমরা বলি যে এরকমই নয় যে রিং বেড়ে গেলেই যে রেজোনেন্স এনার্জি তার ঐকিক নিয়মে বাড়বে, ওরকমই নয়। অ্যাজ এ হোল ব্যাপারটা যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে তার উপরে বেস করে সে ততটা স্টেবিলিটি গেইন করবে, সেই হিসাবেই তার রেজোনেন্স এনার্জিটা হবে। তাহলে আমরা আজকের ক্লাসটাকে এই পর্যন্তই বলছি। তাহলে আমরা আজকে কি পড়লাম না, হেটারোসাইক্লিক কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করলাম। 2টো করে লোন পেয়ার থাকলে একটা লোন পেয়ার ইনভলভ হবে ইনটু দ্য অ্যারোমেটিসিটি, অন্য লোন পেয়ারটা পারপেন্ডিকুলার প্লেনে থাকবে, দ্যাট উইল বি নট ইনভলভ ইনটু দ্য অ্যারোমেটিসিটি। পিরোল আর পিরিডিনের পার্থক্য পড়লাম। পিরিডিনের লোন পেয়ারটা অ্যাভেলেবল, নট ইনভলভ ইনটু অ্যারোমেটিসিটি, সো ইট ইজ বেসিক। কিন্তু পিরোলের লোন পেয়ারটা ইনভলভ ইনটু অ্যারোমেটিসিটি, সো ইট ইজ নট বেসিক, বা এর বেসিসিটি খুবই কম। তারপরে আমরা কি পড়লাম, যে ইমিডাজোল পড়লাম, তার 2টো নাইট্রোজেন, একটা লোন পেয়ার অ্যাভেলেবল আর একটা নয়। তারপরে আমরা রেজোনেন্স এনার্জিটাকে আবার পড়লাম কট আর বেঞ্জিনের ক্ষেত্রে। বললে কটটাকে কি বললাম না, ইট ইজ নন প্ল্যানার নন